থার্ড ডে শুরুতে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা আসলে কেমন হওয়া উচিত? আমরা দেখেছি সাদমান এবং জাকির প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও প্রথম ইনিংসে ওই শেষ দিকে একটু ব্যাটিং করতে হতো, সেই কাজটা করেছেন, যে জায়গায় আমরা সবসময় গড়বড় পাকাই। আজকেও শেষ 2 ওভারে যদি বাংলাদেশ একটা উইকেটও হারাতো, দিন শেষে আমরা যে এগিয়ে থাকার কথাটা বলছি সেটা হয়তো বলতে পারতাম না। এখন আমরা যতটা কনফিডেন্টলি বলছি যে বাংলাদেশ দিনটা নিজেদের করে নিয়েছে, সেটা হয়তো বলতে পারতাম না। কি করা উচিত শুরুর প্রথম ঘন্টায় বা প্রথম সেশনটায়? বাংলাদেশ যে 2 ওভার ব্যাটিং করলো, প্রথম বলেই কিন্তু আউট হওয়ার সম্ভাবনা ছিল। ভাগ্যগুণে বাংলাদেশ বেঁচে গিয়েছে। অন্তত প্রথম ঘন্টা আমার মনে হচ্ছে খুব ধীরে সুস্থে খেলা উচিত। পাকিস্তান যে কাজটার বিপরীত করেছে, তারা একটু অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, অনেক বেশি সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের একটু রোয়েশ হয়ে করা উচিত। আর জাকির বা সাদমানের স্বাভাবিক খেলা যদি আমরা দেখি, তারা দুজনেই এই কাজটা পছন্দ করেন, মানে উইকেটে অনেক বেশি সময় কাটাতে পছন্দ করেন। তো তারা যদি সময় কাটাতে পারেন, বিশেষ করে প্রথম ঘন্টা, টেস্ট ক্রিকেটের যে কোনো দিনের শুরুর 1 ঘন্টা ইম্পর্টেন্ট দু দলের জন্য। তো বাংলাদেশ যদি সেই 1 ঘন্টা বেশ ভালোভাবে কাটিয়ে দিতে পারে, আর বাকি ব্যাটাররা যেহেতু খানিক ফর্মে রয়েছেন, আগের টেস্টের বিবেচনায় বলছি, আমার হচ্ছে তাহলে পরের দিনটাও বাংলাদেশেরই হবে। এবং তৃতীয় দিনের সকালেও খেলা কিন্তু 15 মিনিট আগে হয়তো শুরু হওয়ার কথা। আজকেও আমরা দেখেছি প্রায় 90 ওভার খেলা হয়েছে, কিছুটা কম হয়েছে। স্লো ওভারেটের একটা বিষয় ছিল, কারণ যেহেতু পেসাররাই অপারেট বেশি করছেন, স্লো ওভারেটের কারণে প্রথম টেস্টে পাকিস্তানের 6 পয়েন্ট কাটা গেছে, বাংলাদেশের 3 পয়েন্ট কাটা গেছে। তো 10টার সময় পাকিস্তান টাইমে খেলা শুরু হওয়ার সময় থাকলেও সেটা হয়তো 15 মিনিট আগে হবে, এবং ওই 1 ঘন্টা 1 ঘন্টা আসলে খুব ভাইটাল হতে যাচ্ছে। জাকির সাদমানরা যত বল লিফট করতে পারবেন, বলটাকে যত পুরনো বানাতে পারবেন, তারা তত উইকেটে সেট হতে পারবেন, এবং পরের দিকের ব্যাটসম্যানদের জন্য সেটা কিন্তু সুবিধা হবে। আরও একটা বিষয় আপনার মনে রাখতে হবে, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ প্রথম টেস্টের আগে যাদেরকে নিয়ে আমরা বেশি কাটাছাড়া অ্যানালাইসিস করেছি, বা পুরো প্রথম টেস্ট চলার সময় যাদেরকে আমরা সবচেয়ে বড় থ্রেট মনে করেছি, দুজনকেই কিন্তু এই ম্যাচে খেলাচ্ছে না টিম পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদিকে আগেই যে 12 জনের দল পাকিস্তান দিয়েছিল সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল, এবং নাসিম শাহকে শেষ মুহূর্তে বিশ্রাম দেওয়া হয়েছে। খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী কিংবা মীর হামজা, তারা কেউই কিন্তু খুব বেশি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার না। আবরার আহমেদ লেগ স্পিনার, তাকে ইনক্লুড করা হয়েছে। তো সব মিলিয়ে পাকিস্তানের বোলিং লাইন আপটা কিন্তু একেবারেই সাদামাটা মনে হচ্ছে। এক্স ফ্যাক্টর বলতে যেটা বোঝায়, সেই জায়গায় একটা ঘাটতি কিন্তু তাদের রয়েছে। আপনি যদি লম্বা ইনিংস খেলতে পারেন, পাকিস্তানি বোলারদেরকে ফ্রাস্ট্রেটেড করতে পারেন, সেক্ষেত্রে সেকেন্ড সেশনে বা থার্ড সেশনে বাংলাদেশ দলের জন্য কাজটা কিন্তু অনেক সহজ হতে যাচ্ছে। আমার মনে হচ্ছে বাংলাদেশ এক্ষেত্রে নিজেদের সবচেয়ে বড় শত্রু হতে পারে মনের ভয়। কারণ পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ এই ম্যাচটাতে ফিরেছে, আগের ম্যাচটা তিনি খেলেননি, তিনি বাংলাদেশ এই দলের সঙ্গে ব্যস্ত ছিলেন। আর লেগ স্পিনে বাংলাদেশের সমস্যা তো প্রবল বা অনেকখানি বেশি, আমরা সেটা অনেক আগে থেকে জানি। তো সেই সমস্যা যদি, আর এই যে মনের ভয়, সেই মনের ভয়টা যদি না পায়, কিংবা যদি আবরারকে ঠিকঠাক খেলতে পারে, আমার মনে হচ্ছে পাকিস্তানি এই অন্তত অনভিজ্ঞ বোলিং লাইন আপ বাংলাদেশের জন্য বড় হুমকি হবে না, বিশেষ করে আবরারকে যদি বাংলাদেশ ঠিকঠাক খেলতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.